বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় সিআইডির হাতে গ্রেফতার অন্যতম চক্রী, ধৃতের নাম সিয়াম হোসেন। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। ময়ূক, সিয়াম হোসেন কিভাবে তাকে গ্রেফতার করলো সিআইডি এবং এই সাংসদ খুনের ঘটনায় ঠিক কি ভূমিকা ছিল সিয়ামের? দেখো শুভজিৎ, কিছুক্ষণ আগেই সিআইডি হেডকোয়ার্টার ভবানী ভবনের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে বাংলাদেশের সাংসদ খুনের অন্যতম চক্রী সিয়াম হোসেন যে ঘটনার পর সোজা চলে যায় ধর্মতলা এবং সেখান থেকে বাস ধরে যায় পাটনা এবং তারপর মুজফ্ফরপুর হয়ে নেপাল চলে যায় এই অভিযুক্ত। মোবাইল ফোনের টাওয়ার লোকেশন বিভিন্ন সূত্র সিআইডির হাতে ছিল এবং তারপর সিআইডি অফিসিয়ালসরা নেপাল পুলিশের সঙ্গে যোগাযোগ করছিলেন। সিআইডি সূত্রে খবর যে আজকে সন্ধ্যাবেলা ভারত বাংলাদেশ সীমান্ত বনগা এরিয়া থেকে এই সিয়াম হোসেনকে ইন্টারসেপ্ট করেছে সিআইডি, তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে। আগামীকাল বারাসাত কোর্টে এই সিয়াম হোসেনকে প্রডিউস করবে সিআইডি এবং তারা ফুল টার্ম 14 দিনের পুলিশ কাস্টাডির জন্য সিআইডি কাস্টাডির জন্য আবেদন জানাবে। সিয়াম হোসেনের রোল হিসেবে সিআইডি আধিকারিকরা যেটা বলছেন যে এই অভিযুক্ত গোটা ঘটনার অন্যতম চক্রী, কারণ গোটা ঘটনার যাবতীয় লজিস্টিক অ্যারেঞ্জমেন্ট যা যা ছিল এবং খুনে ব্যবহৃত যে শার্প কাট ওয়েপন, ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছে, এই সমস্ত জিনিস কেনা এবং বডি পার্ট সেগুলো ডাম্প করার জন্য যে ট্রলি ব্যাগ প্রয়োজন, অর্থাৎ বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় অন্যতম চক্রী যিনি তাকেই গ্রেফতার করলো সিআইডি। ধন্যবাদ ময়ূক তোমাকে। নেতৃত্বের বিরুদ্ধে লাগাতার ক্ষোভ উগরে দিচ্ছেন বিজেপির পরাজিত প্রার্থী দিলীপ ঘোষ। জেতা সিট হারাবার জন্য ষড়যন্ত্র করা হয়েছে বলে মন্তব্য দিলীপ ঘোষের। এবার উদাহরণ হিসাবে তুলে ধরলেন দেবশ্রী চৌধুরী এবং অগ্নিমিত্রা পালের আসনের প্রসঙ্গ। পরাজয় তো শুধু এক জায়গায় হয়নি, একটা সিট বা একটা রাজ্যে হয়নি, পুরো দেশে হয়েছে। এটা তো কেন্দ্রীয়ভাবে রাজ্যভাবে অবশ্যই পর্যালোচনা হওয়া উচিত। কিন্তু আমাদের এখানে যেটা সবাই বলছেন যে বিশেষ করে আমার দেবশ্রী চৌধুরীর মতো যারা পুরনো নেতা, যাদেরকে লোকে বিজেপি বলে জানে, তাদের জেতা সিট থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য হারার একটা বড় কারণ। জানি না, কারণ তো রাজনীতির মধ্যেও রাজনীতি হয়, যেটা আমি জানি না কেন আমাকে কেউ জিজ্ঞেসও করেনি, আমাকে কেউ বলেও নি, আমার নামটা ঘোষণা করে দেওয়া হয়েছে খালি। অবশ্যই আত্মসমীক্ষা হওয়া উচিত, কিন্তু একটি রাজনৈতিক দলের একটা কর্মপদ্ধতি আছে, তার দলের ভেতরে বলতে হবে, দলের ভেতরে সমস্ত কিছু আলোচনা করতে হবে। রাস্তায় গিয়ে তো ঢাক পিটিয়ে আলোচনা করা সম্ভব না। টিকিট ঠিক করে সংসদীয় বোর্ড, সংসদীয় বোর্ডের আপনি যদি তার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেন বা তার সিদ্ধান্ত নিয়ে যদি আপনার কোনো ডাউট থাকে, আমার মনে হয় এ বিষয়ে আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের সাথে সেই সমস্ত লোকের কথা বলা উচিত। সঙ্গের লোকেদের কথায় আমি রাজনীতি করতে গিয়ে তাদের গিয়ে বলেছিলাম যে আমাকে এইখানে পাঠানো হচ্ছে, এটার উদ্দেশ্য ঠিক নয়, আমি রাজনীতিও করবো না, আমি নির্বাচনও লড়বো না। সঙ্গের লোকেরা বলছেন না, আপনি না থাকলে পার্টিটার কী হবে। তো আমি এখন বুঝতে পারছি আমি থেকেও পার্টির কী হচ্ছে। এই বিষয়ে যা বলার কেন্দ্রীয় নেতৃত্ব, দল এর আগেও ভেবেছে বিভিন্ন নেতাদেরকে নিয়ে, তবে আমার মনে হয় দলের উপরে কারো যাওয়া উচিত না। আমাদের সকলের অস্তিত্ব নির্ভর করা হচ্ছে দলের অস্তিত্বের উপর। যেদিন ঘোষণা হলো সেদিন অগ্নিমিত্রা পাল আমার কাছে এসেছিলেন, দেখা করলেন, কথা বললেন। উনিও বলেছিলেন, দাদা এটা কি হলো, আমি তো দুর্গাপুর চেয়েছিলাম, আপনি তো এখানে ভালোই ছিলেন, এই অদল বদল কেন করা হলো। তারও কনফিডেন্স লেভেল ডাউন হয়ে গেছে। অবশ্যই দিলীপদার ওখানে গেছিলাম আশীর্বাদ নিতে, কিন্তু এই কথাটি আমি বলিনি যে দিলীপদা আপনি তো ওখানে ভালোই ছিলেন, অদল বদল কেন করা হলো। এটা আমি জানি না, আমি বলেছিলাম বলে আমার মনে পড়ছে না, কিন্তু এটা সঠিক যে আমি ন্যাচারালি আমি আসানসোলের বিধায়িকা এবং দুর্গাপুর আমার পাশেরই কনস্টিটিউয়েন্সি। দুর্গাপুরে আমার শ্বশুরবাড়ি, বর্ধমানে শ্বশুরবাড়ি, দুর্গাপুরে আমার বাবার বাড়ি, সুতরাং সেইখানে এটা ন্যাচারালি মনে হয়েছিল। আমি জানি না কেন দিলীপদা বলছেন যে আমি শুভেন্দুদার ক্যান্ডিডেট, এটা তো সম্পূর্ণ ভুল কথা। কারণ আমাকে তো সম্পূর্ণ কেন্দ্রীয় নেতৃত্ব আমাকে ফোন করে জানিয়েছেন যে আমাকে দাঁড়াতে হবে, সেখানে তো আমার কোনো সে এখানে নেই।